প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন যথাসময়ে হবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচন ইস্যুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়াচ্ছে সরকার। জামায়াত চাইছে প্রকৃত নির্বাচন। এনসিপি বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ভিন্ন ভিন্ন অবস্থানের এই রাজনীতিতে সামনের দিনের মেরুকরণ কি, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। সংস্কারের সময় নির্বাচনের চ্যালেঞ্জ এই শিরোনামে আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে নির্বাচন ঘিরে আমরা রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দেখছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আজ জামায়াত ইসলামী বলেছে তারা প্রকৃত নির্বাচন চাইছে, কারণ গত 3টি নির্বাচন আদতে কোনো নির্বাচনই ছিল না। বিএনপি বলছে যে নির্বাচনের সময়সীমা নিয়ে এক ধরনের পেন্ডুলামের মতো জনগণকে দোল খাওয়াচ্ছে সরকার। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালো যে নির্বাচন যথাসময় হবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু রাজনীতিতে আমরা নির্বাচন ঘিরেই তো ধোঁয়াশা, সন্দেহ, ষড়যন্ত্র এই অভিযোগগুলো শুনছি। দেখেন, আমি প্রথমত একটা কথা বলি, বিএনপির যে অভিযোগটা যে নির্বাচন নিয়ে সরকার জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়াচ্ছে, এই কথাটা ওইভাবে সত্য নয়। সত্য পেন্ডুলাম জিনিসটা কি, যে একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। সরকার কিন্তু এই আসা যাওয়ার মধ্যে একবারও নাই। সরকার কিন্তু কখনো বলে নাই নির্বাচনটা আগে হবে অথবা পরে হবে। সরকার শুরু থেকেই বলছে যে ডিসেম্বরে অথবা জুনে। সরকারের কথা একটু চেঞ্জ হয়েছে, আমি সেটা বলি কোথায় চেঞ্জ। সরকার প্রথম বলেছে যদি কম সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বরে হবে, যদি বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুন এর মধ্যে হবে। সরকার কিন্তু প্রথমে এই কথাটাই বলেছেন এবং সরকার প্রধানই বলেছেন। পরে সরকার প্রধান এবং তার লোকেরা তারস্বরে যে কথাটা বলা শুরু করলেন সেটা হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন কিন্তু আর কম সংস্কার বেশি সংস্কারের ব্যাপার সেবারা বলে না, এখন একটাই বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যাবে। এইটুকু জায়গায় আমি মনে করি সরকার একটু চাতুর্যের আশ্রয় নিয়েছে। এই জায়গাটা আমার মনে হয় এটা না করলেও পারত। জনগণ তো দ্রুত ভুলে যায় না, সবাই মনে থাকে। আর অন্য পলিটিক্যাল পার্টিগুলো যারা চাচ্ছে, বিএনপি শুরুর থেকেই বলছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুরুর থেকেই। কেবল মাঝখানে একজন লোক বলেছিল অগাস্টের মধ্যে চায়, এক ভদ্রলোক বলেছিলেন অগাস্টে চায় একবারই। তাছাড়া উনি আর কখনোই নির্বাচনের ডেট নিয়ে আর কিছু বলেন নাই। আর বাদ বাকি সবাই ডিসেম্বরে চায়। সম্প্রতি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছে যে যদি জুলাই চার্টার হয়ে যায়, সবাই সই করে ফেলে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, তার আগে নির্বাচন আয়োজন সম্ভব। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আমি তার সঙ্গে একমত, তার আগেও সম্ভব। কিন্তু সরকার কিন্তু তা বলছে না। আবার কেউ কেউ বলছে সংস্কার করতে হবে তারপর নির্বাচন করতে হবে। আবার সরকার বলছে এবার একটা অসাধারণ একটা নির্বাচন হবে, সরকার প্রধান বলেছেন। এরকম নির্বাচন দেশে আর কখনো হয় নাই, উনি এটাও বলেছেন। জামাত ইসলাম বলছে নির্বাচনের মতো নির্বাচন চায় তারা। তো তার মানে ওনারা 2014, 18, 24 যে উদাহরণগুলো, সেই উদাহরণগুলোর পুনরাবৃত্তি চায় না, এই জামাতের আগ্রহ। আর এনসিপি বলতেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটা যদি কনফার্ম না হয় তাহলে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না। এইগুলি সবই হলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির যার যার অভিমত, যার যার দাবি, যার যার রাজনীতি। কিন্তু আমি গেলে একটা কথা বুঝি না, ধরেন যদি কখনোই রাজনৈতিক দলগুলো একমত না হয়, আপনি আমার এই কথাটা বোঝান, যদি রাজনৈতিক দলগুলো একমত না হয় শেষ পর্যন্ত, তাহলে কি নির্বাচন হবে না? আপনি আমাকে, ওনারা কার সঙ্গে লাভ করতেছেন? কিন্তু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আসলে দায়িত্ব কার? সরকারের দায়িত্ব এটা। আমি যেটা বলছিলাম যে যদি কখনো, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, জামাতে ইসলাম বলতেছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি বলতেছে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার আগে না, আগে জাতীয় সংসদ। এখন এই যে বিরোধগুলো, যদি এই বিরোধগুলো নিষ্পত্তি না হয়, সরকার বলতেছে সরকারের মেয়াদ হবে 4 বছর, আজকে জামাতে ইসলাম বলল না 5 বছর।
এখন আমরা আশা করতেছি একটা ঐক্যমত্য তারা পৌঁছতে পারবে, আশা করতেছি। যদি না পৌঁছে তাহলে কি নির্বাচন হবে না? এই কথাটা বলেন, আবার এই প্রশ্নের জবাবটা দেন যে রাজনৈতিক দলগুলো কি চাইলো না চাইলো, যে সেটাই চূড়ান্ত হয়। যদি নির্বাচন না হয় তাহলে ঠকলো জনগণ। কারণ জনগণ তো একটা নির্বাচন, জনগণ তো ভোট দিতে চায় রে ভাই। এই দেশের মানুষকে আপনি বলেন ভাই তুমি কি ভোট দিতে চাও, দেখবেন সবাই বলবে ভোট দিতে চাই। আপনার কাছে প্রশ্ন যে নির্বাচন নিয়ে ফয়সালা করার দায়িত্বটা আসলে কার? দায়িত্বটা আপাতত সরকারের। যেহেতু সরকার নির্বাচন দেয়, সরকার নির্বাচনের কথা ঘোষণা করবে, সরকার ইলেকশন কমিশনকে বলবে যে অমুক তারিখের মধ্যে আপনি নির্বাচন করেন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজ করবে। এই দায়িত্বটা সরকারের। আমরা দেখছি নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক রয়েছে, যেমনটা আসলে এনসিপি সম্প্রতি বৈঠক করে জানিয়েছে যে কোনো জাতীয় ঐক্যমত্য কমিশনের আগে বা কোনো প্রস্তাবের আগে নির্বাচন কমিশন যেন কোনো প্রস্তুতি গ্রহণ না করে। তাহলে আমরা যদি ধরে নিই সরকারের সময়সীমা, আমরা ধরে নিই যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরে নির্বাচন হলে তাহলে ডিসেম্বরের নির্বাচনটা বাস্তবায়ন কিভাবে হবে? শুনেন, ডিসেম্বরের নির্বাচন বাস্তবায়নের জন্য খুব বেশি সময় লাগবে না, কিন্তু এনসিপি যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্য কিন্তু আবার ঠিক আছে এই কারণে সরকার একটা সংস্কার কমিশন করছে অনেকগুলি বিষয়, তার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন আছে। এখন নির্বাচন ব্যবস্থার যে সংস্কার কমিশনটা করেছে সরকার, সেখানে কিন্তু বলা আছে যে একটা ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে। তো সেই প্রক্রিয়ায় কি ইলেকশন কমিশন গঠন হয়েছে? হয়নি। এই নির্বাচন কমিশন গঠন হয়েছে হাসিনার করে দেওয়ার নিয়ম অনুযায়ী। সেই সার্চ কমিটির প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি গঠন হয়েছে। এই নিয়মটা হাসিনা করছেন। তো আমি এটাও বুঝি না এই সরকারের এমন কি তাড়াহুড়া লাগছিল তাড়াতাড়ি এই নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিষয়টা অবগত আছেন জনাব মাসুদ কামাল, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি জানালো যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের আশায় বসে থাকবে না, নিজেদের ক্ষমতার মধ্যে প্রস্তুতি গ্রহণ করবে। না, এটা উনি ঠিক বলেছেন কেন? ওনাকে তো নিয়োগ করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত নিয়োগ করার পর ওনাদের সামনে যে আইনগুলো আছে, যে সমস্ত ক্ষমতা ওনারা প্রয়োগ করতে পারে, তারা তো সেই ক্ষমতার মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। তারা কোনো অন্যায় বলছে তা কিন্তু না। এখন যদি ওই কমিশনের রিপোর্ট সরকার কীভাবে গ্রহণ করে, পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে গ্রহণ করে, তার উপরে কিন্তু অনেক কিছু হয়তো নির্ভর করবে। হয়তো তখন বলা হবে যে এই নির্বাচন কমিশন গঠনটাই ঠিক হয় নাই, তাহলে তখন আবার নতুন করে গঠন করা হবে। সেটা কী হবে আমি জানি না, কিন্তু এটাও সরকারের ভুল। সরকারের উচিত হয়নি এত তাড়াতাড়ি এই ধরনের এক নির্বাচন কমিশন গঠন করা। সম্প্রতি যেমনটি আমরা দেখলাম যে সংস্কার কমিশনের সুপারিশের একটি ক্ষেত্র ছিল নির্বাচন কমিশনের দায়বদ্ধতা। ইসি বলছে এমন প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন? না, ইসি তো বলতেই পারে, বাট আমি মনে করি খর্ব তো অনেক কিছু হবে। যেমন সংবিধান সংস্কার কমিশন, এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে অনেক সময় এমপিদের অথবা মন্ত্রীদের অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে, হতেই পারে। খর্ব হওয়াটা তো কোনো ক্ষতিকর কিছু না। যদি খর্ব হলে ভালো হয় তো খর্বই তো হতে হবে, এটাতে তো কোনো সমস্যা নাই। এখন ইলেকশন কমিশন যে ক্ষমতা এখন ভোগ করছে, যদি সেই ক্ষমতা থেকে একটু কমে, তারা মনে করবে খর্ব হবে। আর ইলেকশন কমিশনের যে এত ক্ষমতা, এই ক্ষমতা নিয়েই তো আগের ইলেকশন কমিশনগুলো 2014-তে 2018-তে 2024 ইলেকশন করছে। তো ওই ক্ষমতা দিয়ে কী করবো, যে ক্ষমতা কোনো কাজে না লাগে? তারা কি ওই ক্ষমতাগুলি কাজে লাগাইছিল? লাগায় নাই তো। যে ক্ষমতা কোনো কাজে না লাগে সেই ক্ষমতা আমি করবোটা কি? লাভ নেই তো কোনো কাজে। ক্ষমতা খর্ব হইলে যে ক্ষতিকর হয়ে যাবে তা না, খর্ব হলেও ভালো হইতে পারে। কিন্তু ওনারা যেটা বলতেছেন, ওনাদের কাছে এখন যেটা মনে হয়েছে ওনারা তাই বলতেছেন। বাট এই প্রস্তাবনাগুলি ভালো কি মন্দ সেটাও তো আবার এখনই বলা যাচ্ছে না, কারণ এটা নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা প্রস্তাবও আছে কিন্তু এখানে। সেগুলি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কি বলে সেটাও দেখতে হবে। আসলে সবচেয়ে বড় কথা হলো জানেন, এই যে সংস্কারগুলো, এগুলো নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। ওই তাড়াতাড়ি সংস্কার করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে, 2 মাসের মধ্যে করতে হবে, এটা করলে পরে প্রকৃত সংস্কারটা ক্ষতিগ্রস্ত হবে। আমি তো মনে করি এই সংস্কারগুলোকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। ইলেকশনটা যাতে ভালোভাবে হয় সেই জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু প্রস্তুতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত।
আমরা সংস্কার প্রস্তাবের দিকে যদি তাকে আমরা দেখছি যে বেশ কিছু প্রস্তাব ইতোমধ্যেই আলোচনায় এসেছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা এবং প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সে বিষয়ে আপত্তি জানিয়েছে। তাহলে আসলে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কিভাবে ঠেকাবো আমরা? ঠেকাতে পারবেন না তো, ঠেকাতে পারার কোনো উপায় নেই। কারণ একটা জিনিস হলো কি, আপনি যত সংস্কারই করেন, পলিটিক্যাল এই যে বলতেছে ডেমোক্রেসি বলতেছে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কোনো ডেমোক্রেসি আছে বলেন তো আপনি আমাকে? শেখ হাসিনা তার বিরুদ্ধে এতগুলি মামলা এবং এই মামলাগুলি অমূলক না, কিন্তু এই মামলাগুলি আপনি উড়াই যেতে পারবেন না। এখন এই মামলাগুলিতে উনি আদৌ এই দেশে আসতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, এবং আমি মনে করি উনি আসতে পারবেন না দেশে। কারণ এই মামলাগুলি তো আইনের ব্যাপার, আপনি কেমন করে সরাবেন? আপনি ভাবতেছেন যে আমি ক্ষমতায় সব শেষ করে দিব, এত সহজ তো না রে ভাই। তো এতগুলি মামলা এবং এতগুলি লোক মারা গেছে, তার দায় দায়িত্ব সরকার প্রধান হিসেবে তাকে নিতে হবে না? নিতে হবে। জাতিসংঘের যে অনুসন্ধান দল তারাও বলে গেছে, এর জন্য তাকে দায়ী করে গেছে। এখন ওনার এই দেশে আসতে পারার কোনো নিশ্চয়তা নাই। ওনার বয়স হয়েছে, ওনার বয়স 80+। ওনার এই মানুষটার অনন্তকাল বাঁচে না, মানুষ তো অমর হয় না, সেটাও সবাই জানে। উনি আসতে পারবেন কিনা সেটা নিয়েও সবার সন্দেহ আছে। তারপরেও দেখেন, ওনার বাইরে কিন্তু কোনো বিকল্প নেতৃত্বের কথা আওয়ামী লীগ ভাবতে পারছে না, বলতেও পারছে না, উচ্চারণ করতে পারছে না। একই কথা এখানেও দেখেন। আপনি বলুন তো, বিএনপি সর্বশেষ সম্মেলন কবে হয়েছে ভাই? বিএনপি তো একটা গণতান্ত্রিক পার্টি, এই পার্টির মানে নেতৃত্ব কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়? হয় না তো। কার নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়া হয় বলেন আপনি? তো সব যে দল দেখতেছেন আপনি, একটা ধরেন বামপন্থী দল, একজন যদি নেতা হয় তো হইল আজীবন সেই নেতা, সেটা হয়তো সরবে না, নতুন নেতৃত্ব আসবে না। তো এইখানে যদি দলের মধ্যে যদি চেঞ্জ না হয়, তো প্রধানমন্ত্রী 2 দফা 3 দফা করে লাভ কি? কি লাভ? বলে যে না, পরপর 2 বার হবে, 3য়বার হইতে পারবে না। রাশিয়ায় কি ছিল বলেন? আপনার খেয়াল আছে 2000 সালে পুতিন ক্ষমতা আসলো 4 বছরের জন্য, 2 দফা থাকতে পারে, আর রাশিয়ার সংবিধান তখন ছিল। তো সে পরপর 2 বছর প্রেসিডেন্ট থাকলো, তারপরে বছর হয়তো প্রেসিডেন্ট থাকতে পারবে না, তখন সে প্রধানমন্ত্রী হয়ে গেল। হয়ে যে আগে যে উপপ্রধানমন্ত্রী ছিল মেদভেদ, সেই মেদভেদকে নিয়ে সে প্রেসিডেন্ট বানাইলো, থাকলো 1 দফা। থাকার পর 2012 সালে সে আবার ইলেকশন করলো, কারণ এবার সে আবার প্রেসিডেন্ট হবে। সে আবার প্রেসিডেন্ট হলো, এবং ভারত থেকে পরে এই ঝামেলা করার দরকার নাই, সংবিধানই চেঞ্জ করে ফেলেছে, এখন অনন্তকাল থাকতে পারবে। তো আপনি যদি দায়িত্ব ছাড়তে না চান, ক্ষমতা ছাড়তে না চান, আপনার জন্য 1000 রকম পদ্ধতি আছে ভাই। সবচেয়ে বড় কথা হলো আপনি জনগণের হাতে ক্ষমতা দিতে চান কিনা। কেউ চায় না ভাই, কেউ জনগণের হাতে ক্ষমতা দিতে চায় না। সবাই নানা ফন্দি ফিকির করে নিজের কাছে রাখতে চায়, জনগণকে একটা বুঝ দিতে চায়। এই দেখো, আমরা না 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হব না, এগুলো বলতে চায়, কিন্তু আসলে তা না। আচ্ছা বলেন আপনি, সোনিয়া গান্ধী সে কখনো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল? ছিল না, কিন্তু ছিল না। কিন্তু 2014 পর্যন্ত, মানে যে ভার্চুয়ালি 2000 থেকে আপনার কি বলে 6 থেকে 14 পর্যন্ত ভার্চুয়ালি সেই তো ছিল প্রধানমন্ত্রী। মনমোহন সিং ছিল প্রধানমন্ত্রী, কিন্তু মনমোহন সিং কি ওনার কথা ছাড়া কিছু করতে পারতো না তো। কিন্তু ক্ষমতা এক জায়গায় রাখাটা এটা অন্য জিনিস, ক্ষমতা ছাড়ার মানসিকতাটা থাকা দরকার। এবং প্রধানমন্ত্রী শাসিত আইনসভা নাকি মন্ত্রী পরিষদ শাসিত আইনসভা, কোন ব্যবস্থায় আসলে আমরা সংসদীয় ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে পারবো, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল জি, আলোচনায় আমরা ছিলাম প্রধানমন্ত্রী শাসিত আইনসভা নাকি মন্ত্রী পরিষদ শাসিত আইনসভা, কোন ব্যবস্থায় আসলে আমরা সংসদীয় ফ্যাসিবাদ বিলোপ করতে পারবো? না, প্রধানমন্ত্রী শাসিত আর মন্ত্রী পরিষদ শাসিত মধ্যে খুব একটা পার্থক্য তো নাই। পার্থক্যটা কি আমি কিন্তু বুঝতে পারছি না। রাষ্ট্রপতি শাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত একটা আছে, মানে মন্ত্রী পরিষদ শাসিত একটা আছে। কারণ মন্ত্রী পরিষদ আর প্রধানমন্ত্রী তো একই জিনিস, মানে একটা হলো সংসদীয় ব্যবস্থা, আর একটা হলো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। তো আমাদের এখানে তো দীর্ঘদিন ধরে এই এরশাদের পর থেকে আমাদের এখানে তো সংসদীয় পদ্ধতি চলছে। সংসদ সদস্য নির্বাচিত হবে, সেই দল ক্ষমতায় যাবে, সংখ্যাগরিষ্ঠ দলটা, তাদের যে দলনেতা হবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি 5 বছর থাকবেন, এবং সংসদ সদস্যরা মিলে একজনকে রাষ্ট্রপতি বানাবেন। এই হলো আমাদের এখানে যে চলছে।
এখন নতুন যে পদ্ধতিটা আসছে সেটা হলো এটা কি এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এখন এক কক্ষ বিশিষ্টটা আসছে আমাদের এখানে, এখন দ্বিকক্ষের একটা পদ্ধতি তারা করতে চাচ্ছে। দ্বিকক্ষের সিস্টেম কিন্তু ইন্ডিয়াতে আছে, আমেরিকাতেও আছে। তো দ্বিকক্ষটা আমার বিবেচনায় ভালো, আমার বিবেচনায় ভালো, কারণ এক কক্ষ বিশিষ্ট হলে পরে প্রাইম মিনিস্টারের একটা কর্তৃত্ব থাকে। দ্বিকক্ষ হলে এটাকে আবার নতুন করে আরেকটা কক্ষে যে উচ্চ কক্ষে যেতে হয়, সেখানে আবার প্রধানমন্ত্রী অতটা দাপট থাকে না, তো সেটা ভালো। কিন্তু সেখানেও আবার মানে প্রশ্ন উঠছে যে সে উচ্চ কক্ষ কিভাবে ইলেক্টেড হবে, 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে, হ্যাঁ ওটা কিভাবে হবে, ওটা কি এই যারা এখানে আছে এরাই করবে, এই যারা নির্বাচিত হয়েছে তারাই করবে? কিন্তু যে সংস্কার কমিশন আছে, সংস্কার কমিশনের প্রস্তাব হলো ওটা হবে ভোটের সংখ্যানুপাতিক হিসাবে। তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এই ভোটের সংখ্যানুপাতিক হিসাবে উচ্চ কক্ষর 100 সদস্য নির্বাচিত হওয়াটাকে সাপোর্ট করি, আমি পার্সোনালি করি। তাতে হয় কি, যারা মনে করেন আপনার 1% ভোটও পায়, তারাও কিন্তু ওই 100-র মধ্যে একটা আসন পেয়ে যায়। এটা হলো গিয়ে ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে ওইটা আমি মনে করি যে ভালো, তাহলে সকল দল মতের একটা ওখানে একটা সমন্বয় হয়, সবার মতকে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু আমি এখানে দেখছি বিএনপি কিন্তু তা চায় না। বিএনপি কিন্তু এই সংখ্যানুপাতিক হিসেবে ওখানে চায় না, যে না ওটা সংখ্যানুপাতিক হবে না, ওইটা আপনার সংবিধানে নারী আসন মনোনয়ন পদ্ধতির মতো নির্বাচিত আসন সংখ্যার মতো তারা চাইছে। আবার নারী আসন নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। নারী আসন তাহলে হয় কি জিনিসটা আমি বলি আপনাকে, যারা সংসদ নির্বাচনে জয়লাভ করে তারাই সবগুলো আসলে পেয়ে যায়, তারা সব নারী আসনও পেয়ে যায়, তারা ওইখানেও পেয়ে যায়। তার মানে এখান থেকে যে সিদ্ধান্তটা হবে সেটা আর কোথাও চ্যালেঞ্জ হবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। ওইটা যদি এরাই নির্বাচন তাহলে তো কোনো চ্যালেঞ্জ হলো না। কাজে চ্যালেঞ্জের জন্য একটা জায়গা থাকা উচিত। সেই ব্যবস্থাটা কেন বিএনপি চায় না আমি জানি না। বিএনপির মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের এই সমস্ত চিন্তা ভাবনাগুলিকে আমার কাছে গণতান্ত্রিক মনে হয় না। কারণ উচ্চ কক্ষ কিন্তু আসলে ওইভাবে অতটা ক্ষমতা থাকে না, বাট উচ্চ কক্ষ এই আপনার নিম্ন কক্ষের যে বিষয়গুলি আলোচনা করার একটা সুযোগ পায়, এটা খুব আমি মনে করি খুব জরুরি, এবং এটা নিয়ে মানুষও অ্যাওয়ার হতে পারে। সেখানে আপনি মনে করছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা জবাবদিহিতা নিশ্চিত করবে? নিশ্চিত করবে না, বাট মানে কোনো কিছু নিশ্চিত হয় না। যেমন ভারতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, কিন্তু ওখানে কি জবাবদিহিতা নিশ্চিত হয়? সব সময় হয় না, কিন্তু তারপরেও আলোচনাটা তো হয়, বিষয়টা তো উঠে, আর সকল দলের মতের একটা ভূমিকা থাকে। ছোট দলগুলির এক ধরনের ভূমিকা থাকে, যেটা নাকি এই বর্তমানে যে পদ্ধতি চলছে এতে ছোট দলের কোনো ভূমিকাই নেই, তাদের ওখানে যাওয়ারও ক্ষমতা নাই। সেক্ষেত্রে আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়া ভালো, এবং উচ্চ কক্ষের নির্বাচনটা সংখ্যানুপাতিক ভোটের মধ্যে দিয়ে হওয়া ভালো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে আমরা কতটুকু পরিবর্তন আনতে পারলাম? এখনো আমরা দেখছি যে তদবির বাণিজ্যের কথা শোনা যাচ্ছে, কোটি টাকা দুর্নীতির কথা শোনা যাচ্ছে, কখন আবার অলিগার্কদের প্রভাবের কথাও শোনা যাচ্ছে। সে আলোচনায় ফিরতে চাই জনাব মাসুদ কামাল। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পরও আমরা দেখছি প্রভাব খাটানোর রাজনীতি, তদবির বাণিজ্য, কোটি টাকার দুর্নীতি এবং স্বৈরাচারের অলিগার্কদের প্রভাব। পরিবর্তনটা তাহলে কি হলো? পরিবর্তন তেমন কিছু হয়নি, এটা তেমন কিছু না হওয়ারই কথা। মানে ধরেন একটা সরকারের পতন হয়েছে না, এবং সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। এটাকে অনেকে কেউ বিপ্লব বলার চেষ্টা করেছে, তো এটা ওই ধরনের বিপ্লব নেই, এটা আসলে গণঅভ্যুত্থান। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, তার চাপে পড়ে, তার রোষে পড়ে সরকার পদত্যাগ করছে, এবং এই পুঞ্জীভূত ক্ষোভ যারা দেখিয়েছে তারা কিন্তু এই ক্ষোভের কারণে, কোনো আদর্শের কারণে না, কিন্তু ক্ষোভের কারণে ঐক্যবদ্ধ হয়েছিল। কেউ এই আন্দোলনের নিজেদেরকে সিপাহ সালার দাবি করতেছেন, বলতেছেন আমরাই নেতৃত্ব দিয়েছি। আসলে এখানে কোনো সুনির্দিষ্ট সুগঠিত নেতৃত্ব ছিল না, এটা একটা স্পন্টেনিয়াস একটা ছিল, মুভমেন্ট ছিল, এবং সব মানুষ একত্র হয়ে আসছিল। যেই সরকারের পতন ঘটেছে সবাই আবার যার যার মতো ঘরে ফিরে গেছে, কারণ তাদের কাছে একটা কমন ভিলেন ছিল, সেটা শেখ হাসিনা। তাহলে কৃতিত্বের লড়াই আমরা দেখছি কেন?
তো স্বাভাবিক যখন শেখ হাসিনা চলে গেল তখন সব কিছু তো ওপেন, এখন কে কোনটা দখল করতে পারে সেই লড়াই শুরু হয়ে গেল। এখন ক্ষমতার লড়াই কে দখল করতে পারে সেটা স্টুডেন্টরা এনে নিল। ক্ষমতার যে লড়াই সেই লড়াইটা যারা নাকি স্টুডেন্ট হিসেবে, যারা সব স্টুডেন্ট আবার না, ঢাকা ইউনিভার্সিটির কতিপয় স্টুডেন্ট তারা নিজেদেরকে বললো আমরাই সব করেছি, এবং তারাই এটার কৃতিত্ব ক্রেডিট তারা নিয়ে নিল, এবং তারা এই ক্রেডিট নেওয়ার কারণে তাদের এই পরিচয় নিয়ে মোটামুটি তারা তাদের মতো কাজকর্ম যার যার মতো বাগানো শুরু করলো। একটা কথা মাথায় রাখবেন, যে লোকগুলো এই ধরনের কাজগুলি করেছে তারা কেউ কিন্তু খুব বৈপ্লবিক কোনো চেতনার দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে এখানে আসে নাই। তারা কিন্তু এই সমাজেরই মানুষ। এই সমাজে শেখ হাসিনা 15 বছর 16 বছর ধরে যে অনাচার, যে অন্যায়, যে দলীয়করণ এবং যে মানে আপনার দখলদারিত্বের যে একটা কালচার তারা নিজে চালু করেছিলেন, সেই কালচারের মধ্য থেকে কিন্তু এই লোকগুলো উঠে আসছে। আমরা কি শেখ হাসিনার ধারাই অব্যাহত রেখেছি রাজনৈতিক অঙ্গনে? সেটাই অন্য ফরম্যাটে, অন্য ফর্মে সেটাই চলছে। না চললে তো অনেক দেশের একটা আমূল পরিবর্তন হতে পারত, হয়নি তো আমূল পরিবর্তন। সেই বাজার সেই সিন্ডিকেটের হাতে আছে, সবই তা আছে। যখনই আপনি কিছু বলবেন, বলবে কি ওনারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, আমাদের তুলতে সময় লাগবে। এই কথা শেখ হাসিনাও বলতো। শেখ হাসিনা কিন্তু 2009 যখন দায়িত্ব নিল, সেই একই গানই কিন্তু গানেরও কোনো চেঞ্জ নেই, অজুহাতের কোনো বাক্য ব্যবহারে কোনো রকম চেঞ্জ আমরা দেখি না, কিন্তু একই কথা বলে সবাই। এবং তারা কোনো মানে জনগণের মতামত, শেখ হাসিনা যেমন জনগণের তোয়াক্কা না করে ক্ষমতায় থাকতো, বলতো জনগণ আমাকে চায়, উনিই বলতেন, ওনার প্রমাণ করার দরকার পড়তো না। উনি একটা মানে নামে মাত্র প্রমাণ, একটা নির্বাচন নামে একটা প্রমাণ দাঁড় করাইতেন, এই দেখেন জনগণ আমাকে চায় বলতেন উনি। তো এখন এরাও সেরকম আরম্ভ করছে। এখন এরাও বলে যে জনগণের মতামতের দরকার নাই, এই সরকারকে 5 বছর থাকতে হবে। জনগণ কি চায় কি চায় না এটা মতামত দরকার নেই, আমি মনে করছি থাকা দরকার। আমার আবার কিছু চামচা আছে, কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু চামচা আছে, এই চামচাগুলি বলতেছে হ্যাঁ ওনাকে 10 বছর 5 বছর রাখতে হবে। আবার আরেক চামচা আছে, মহা চামচা, সে আবার বাইরের থেকে ফর্মুলা দিচ্ছে যে না উনি প্রধান উপদেষ্টা থাকবে, আবার তারেক রহমান আবার ডেপুটি প্রধান উপদেষ্টা। আমরা রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার সবসময় জনগণের যে প্রসঙ্গে কথা বলতে দেখি, জনগণের চাওয়ার আসলে মানদণ্ডটা কিভাবে নির্ধারণ হয়? এটাই তো নির্ধারণ হয় না। তো ওরা বলে যে জনগণ চায়, আপনাকে এটা মানতে হবে, কারণ আপনি একা। আপনি যে বলবেন যে জনগণটা চায় না, আপনি বললে তো কোনো লাভ নেই, কেউ তো শুনবে না। কাজে এটা এটা মাপার একমাত্র মাপদণ্ড হলো নির্বাচন। আপনি নির্বাচনটা দেন, জনগণ সিদ্ধান্ত নেবে সে কি চায়। এই যে ডক্টর ইউনূসের পক্ষে কেউ কেউ বলতেছে যে ডক্টর ইউনূস, জনগণ চায় ডক্টর ইউনূস 5 বছর থাকুক, ওকে, এই ম্যান্ডেটটা নিয়ে আপনি জনগণের কাছে আসেন যে তুমি কি চাও উনি 5 বছর থাকুক। যদি জনগণ বলে হ্যাঁ চায়, থাকবে, কোনো আপত্তি তো নাই। কিন্তু জনগণের কাছে না যে আপনি মহাজ্ঞানী, আপনি মনে করছেন যে চায়, অথচ আপনি বলে দিলেন। কিছু বললেই বলে কি, যদি বলি আপনি কোন যুক্তিতে বলেন, তখন বলে কি বিপ্লবের কোনো যুক্তি লাগে না, বলে দিল কাহিনী। বিপ্লবের যুক্তি লাগবে না কেন ভাই? আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যুক্তি লাগবে। যুক্তি লাগবে না কেন? যুক্তিবিহীন জীবন হয় নাকি? যুক্তিবিহীন কথা বলে একমাত্র ফ্যাসিস্টরা বলে যুক্তিবিহীন কথা। তাদের কথা কোনো যুক্তি নাই। ওনাদের বক্তব্য বলে আমি বলেছি অতএব এটা হতে হবে। স্বৈরাচারীরা তো এরা তো এক একজন মিনি স্বৈরাচার হয়ে গেছে। আমি বলেছি এটা হতে হবে, তুমি যদি বেশি কিছু বলো তোমার কিন্তু করে দেবো, জয় বাংলা করে দেবো না, কি কি জানি বলে আর কি করে দিবে। সেক্ষেত্রে বিদ্যমান এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কিংবা সংস্কার কতটা জরুরি, কিংবা রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দেখেন কি? দেখেন, সংস্কার অবশ্যই জরুরি, কিন্তু সংস্কারটা প্রথম প্রশ্ন হলো সংস্কার হলে কি সব হয়ে যাবে? সেই সংস্কারটা আপনি দিবেন যে আমি এই সংস্কার করলাম, এটা আপনি দেবেন কার কাছে? পরবর্তী সময়ে যে পলিটিক্যাল পার্টি অথবা যে যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে তাদের কাছে তো দিবেন। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া কি বাস্তবায়ন হবে? হবে না, একদম হবে না। এবং তারও যে বড় কথা, জনগণের মতামত কই? এরা যারা সংস্কার করতেছে এরা কি জনগণের মতামত নিছে? এরা কারা? কয়েকজন এনজিও আর কিছু বিদেশি লোক, বিদেশ থেকে আমদানি করছে, উড়ায় নিয়ে আসছে। এরা যদি এই সংস্কার নিয়ে কোনো পরে একটা আওলাপ আছে, এতে তো আপনি খুঁজে পাবেন না। এরা আমেরিকা থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, অমুক দেশ থেকে সবাই আসছে। এদেরকে মানতে পারতাম। এরা যদি ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করে আসতো তারা তো ওইটাও রাখছে, এটাও রাখছে, ওইটাও রাখছে, গাছের ডাল খাবো তলাটাও কুড়াবো।
এবং এখানে একটা ঝামেলা পাকাই দিয়ে তারা যে চলে যাবে আপনি আটকাইতে পারবেন না। তো এটা কেন? এটা হলো পুরো জাতিকে অপমান করার, এটা হলো একটা কঠিন পদ্ধতি। এটাই ইউনূস সরকার নিচ্ছে, এটা ইউনূস সাহেব নিজে নিচ্ছে। ইউনূস সাহেবের কিন্তু এই জাতির সঙ্গে ইউনূস সাহেবের সম্পর্ক কিন্তু খুব দৃঢ় না। এর আগে কখনো দেখছেন গত এই সময় যে আপনার ওনার নোবেল পুরস্কার পাওয়ার আগের থেকে ধরেন গত 20 বছর, গত 30 বছর ধরেন এই দেশে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংকটে, বিভিন্ন সামাজিক সংকটে ইউনূস সাহেবের কি ভূমিকা কোনোদিন দেখছেন? কোনোদিন দেখেন নাই। উনি একটা নোবেল পাইছে, পাওয়ার কারণে আমরা হ্যাপি ওনার উপর, সারা দুনিয়া ওনাকে চেনে। কিন্তু উনি কতটুকু দেশটাকে চেনেন, উনি কতটুকু দেশটাকে ভালোবাসেন, কি প্রমাণ আছে একে দেখেন না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ এইবার দিচ্ছেন, কতগুলি বিদেশি লোককে নিয়ে আসছেন এবং কতগুলি অযোগ্য মানে গুরুত্বহীন লোককে এটা গুরুত্বপূর্ণ পদে বসায় নিয়ে বলতেছেন যে এরা নাকি সংস্কার করবে। এরা কি সংস্কার করবে? এরা এই দেশকে চেনে? চেনে এই দেশকে? এরা কেউ এই দেশকে চেনে না, এরা দূরের থেকে দেখে এই দেশকে। ওই চাঁদ দূরের থেকে দেখতে একরকম লাগে, কাছে গেলে আরেকরকম লাগে। তাহলে সংস্কার কার্যক্রমের কতটুকুন বাস্তবায়ন আমরা আমি এটা নিয়ে খুব আশাবাদী না। এটা হলো কি জানেন, একটা মূলা ঝুলাই দিছে। আগে সরকারকে দেখতাম গণতন্ত্র, ভোট কথা বললে বলতে কি উন্নয়ন, উন্নয়ন নাকি গণতন্ত্র, উন্নয়ন নাকি নির্বাচন, আগে উন্নয়ন, বেশি উন্নয়ন কম গণতন্ত্র। এরা ওই একই ফর্মুলা আরম্ভ করছে। এরা ওই জায়গায় নিয়ে আসছে সংস্কার, যে আগে সংস্কার, পরে নাকি গণতন্ত্র, পরে নাকি ভোট, আগে সংস্কার। ভাই সংস্কার আপনি করেন, আমাকে কোনো আপত্তি না, সংস্কার শব্দটা শুনতে ভালো, কিন্তু সব সংস্কার কি এক সংস্কার? আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আপনাকে বলবো আপনি চা খান, ওই আমি চা খাই। আমি একসময় বলতাম যে আমি চা খাই না, আমি একসময় চা খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম এই কারণে। কেন? যে যখন আমি চাইতাম ভাই চা দিই তো দেন, তো এক এক চা তো এক এক রকম হয়। চাটাকে বানাচ্ছে তার উপর ডিপেন্ড করে চা কেমন হবে। সেখানে আসলে সংস্কারের প্রয়োজনীয়তা নিশ্চয়ই কখনো শেষ হয় না। সংস্কারের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সংস্কারটা কি মানের হবে এটা নিয়ে সন্দেহ আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।